This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি সোমবারের হটস্পট। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেনা। একটু ফিরে যাই 7ই জানুয়ারি 2024, 350 আসন বিশিষ্ট জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। একাই 224টি আসনে জিতে পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসলেন বঙ্গবন্ধু মুজিবর কন্যা শেখ হাসিনা। সেই দিনটা আজও মনে পড়ে, কিন্তু তারপরের ছবিগুলো আমরা প্রত্যেকে জানি। আমরা জানি বৈষম্য বিরোধী আন্দোলনের ছবিটা ঠিক কেমন ছিল, আর সেই বৈষম্য বিরোধী আন্দোলন মার্চ টু ঢাকা, তার দাপটে টলমল হয়ে গেল প্রধানমন্ত্রীর আসন। সরকারের পতন ঘটল, দেশ ছাড়লেন, মন্ত্রিত্ব ছাড়লেন, পদত্যাগ করলেন শেখ হাসিনা, এলেন দিল্লিতে, আর পদ্মাপারে জারি হলো সেনা শাসন। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। যে ছবি আপনাদের দেখালাম মর্মস্পর্শী। প্রতি মুহূর্তের আপডেট পদ্মাপাড় থেকে আপনাদের সামনে তুলে ধরছে TV9 বাংলা সবার আগে। তবে ইতিহাস বলছে, স্বাধীনতা লাভের পর, স্বাধীনতা পরবর্তী যে সময়, যে 53 বছরের সময়, তার মধ্যে 18 বছর সেনার প্রভাব থেকেছে, সেনা শাসনের প্রভাব থেকেছে পড়শি দেশ বাংলাদেশে। আর আজ আরও একবার সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, দেখুন, আমরা যা চাক্ষুষ করছি, আমরা চাক্ষুষ করেছি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে মূর্তি ভাঙা হচ্ছে, সেই নির্মম ছবি, তাও আমরা চাক্ষুষ করেছি। কি চরম আনরেস্ট চলছে আপনারা বুঝতে পারছেন, যে এই কোলাজগুলো শুরুতেই আপনাদেরকে দেখালাম আমরা। আর আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে সেখানকার কি অবস্থা, সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাই পেট্রাপোল সীমান্তে। তার কারণ, স্থল বাণিজ্য কিংবা নিরাপত্তায় সেখানে কি এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো প্রভাব পড়ল? একেবারে অন স্পট জানাবেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর দাস রয়েছেন সঙ্গে। দীপঙ্কর, দেখো, প্রথমত তোমাকে বলি যে সন্ধ্যা 6টার পর যে সমস্ত যাত্রীরা যেতে চাইছিলেন সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু যাত্রী যেতে পারেননি। আজকে দুপুরে শেখ হাসিনার পদত্যাগের পর যে ঘটনা ঘটে, বেনাপোল পোর্ট সংলগ্ন যে এলাকা, যে অফিসগুলো আছে, তার মধ্যে মিছিল, পাশাপাশি পটকা ফাটানো, বাজি ফাটানো, এই ধরনের ঘটনা ঘটে, এবং ঠিক পোর্ট এলাকার বাইরে অনেকগুলো সরকারি অফিস ভাঙচুর হয় সেখানে। এই খবর এই সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়ার পরে এখানে তৎপরতা বাড়ে, সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। বিকেল 3টের পর সীমান্ত বাণিজ্যের গেট সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি যখন বিকালের দিকে একটু শান্ত হয়, তখন যে সমস্ত যাত্রীরা যেতে চান তাদেরকে যেতে দেওয়া হয়েছে। কিন্তু এখন টেনশনের অন্য একটা জায়গা তৈরি হয়েছে। 620 জন ড্রাইভার যারা এই পোর্ট স্বাভাবিক থাকাকালীন ট্রাক নিয়ে গেছিলেন বাংলাদেশে, তারা এখনও ওখানে রয়েছেন। অর্থাৎ এই 620 জন ভারতীয় ড্রাইভার যারা এই দেশের
ড্রাইভার তারা রয়েছেন ওখানে, তাদেরকে ফিরিয়ে আনার প্রচেষ্টা করছেন পোর্ট অথরিটি। তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব তাদেরকে নিয়ে আসা যায়। এবং এই 620 জন ড্রাইভার যে ট্রাকগুলো নিয়ে গেছিলেন, সেই 620টা ট্রাকের যে মাল রয়েছে, যে মেটেরিয়াল রয়েছে, সেই মেটেরিয়ালগুলো কিন্তু সেই ইন্ডিয়ান ট্রাকে রয়েছে। এক্ষেত্রে একটা সমস্যার বিষয় উঠে আসে, যখনই কোনো ইন্ডিয়ান ট্রাকে যতক্ষণ মেটেরিয়াল থাকবে ততক্ষণ পর্যন্ত সেই অথরিটির দায়িত্ব, অর্থাৎ ট্রাক হ্যান্ডওভার হয়নি। এরকম একটা পরিস্থিতি রয়েছে। সেক্ষেত্রে নানা রকমের সমস্যা হতে পারে, লুট হতে পারে বা এই ধরনের সমস্যার মধ্যে ভুগছেন এখানকার যে সমস্ত এক্সপোর্টাররা রয়েছেন। ফলে একদিকে ওই সমগ্র মেটেরিয়াল, যার আনুমানিক মূল্য আমরা যতটুকু জানতে পেরেছি 200 থেকে 250 কোটি টাকা, তাহলে এই টাকার মেটেরিয়াল এখানকার ইন্ডিয়ান ট্রাকে রয়েছে বাংলাদেশে বেনাপোলের মধ্যে, এবং 620 জন ড্রাইভার তাদেরকে নিয়ে আসার প্রচেষ্টা যদিও অথরিটি শুরু করেছে। ফলে এই জায়গাটাকে কেন্দ্র করে যতদিন না পর্যন্ত পোর্ট স্বাভাবিক হচ্ছে, সেইখানে আরও একটা বিষয় উল্লেখযোগ্য করার, রুমেলা তোমাকে বলবো, সেটা হচ্ছে এই এখন দীপঙ্কর, আমরা জানি যে এই এলাকাগুলো এমনিতেই কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকে। আজ যখন একটা পরিবর্তিত পরিস্থিতি, তখন সেখানে যে কড়া নিরাপত্তার বেষ্টনী থাকবে এবং সমস্ত প্রোটোকল যাতে ঠিকঠাক মানা হয় সেদিকেও যে নজর দেওয়া হবে তা বলার অপেক্ষা রাখে না। দীপঙ্কর, প্রতি মুহূর্তের পেট্রাপোল সীমান্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবেন TV9 বাংলা। কিন্তু দেখুন, পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে জয়ী হয়ে আসার পর শেখ হাসিনা তিনি সদর্পে বলেছিলেন, সাধারণ মানুষ আমাদেরকে জিতিয়েছে, এই জয় গণতন্ত্রের জয় হয়েছে। সেদিন যখন শেখ হাসিনা বলছিলেন, তিনি কি কোথাও একটু ভুল করে ফেলেছিলেন? কারণ কোথাও কি এই গণতন্ত্র কি বা গণতন্ত্রের জয় এই বোঝার মধ্যে দিয়ে খানিকটা অঙ্ক কষতে গোলমাল করে ফেলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কারণ এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, আর তাতে এরকম একটা ঘটনা, এরকম একটা দিন আমাদের যা দেখতে হচ্ছে আজ, তাকে আঁচ করতে পারেননি শেখ হাসিনা। শুধু কি বৈষম্য বিরোধী আন্দোলন, নাকি এর অসুখ আরো অনেক অনেক গভীরে? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আজকের দিনে দাঁড়িয়ে উঠছে। প্রশ্ন আরও উঠছে, এপার বাংলায় আসা সাধারণ বাংলাদেশি নাগরিক তারা নিরাপদে থাকতে পারবেন তো? কোনো প্রভাব তাদের ওপর আসবে না তো? চলুন একবার ছবিটা আপনাদেরকে দেখাই। আমাদের প্রতিনিধি সুশোভন এই মুহূর্তে রয়েছেন সরাসরি মার্কুইস স্ট্রিট থেকে, যেখানে জানেন আপনারা বাংলাদেশি নাগরিকদের আনাগোনা লেগেই থাকে। তারা কি ভাবছেন, কি বলছেন? সুশোভন। দেখো, চিকিৎসার জন্য এসছেন প্রচুর মানুষ, তার মধ্যে রয়েছে আমি 3 জনের কাছে যারা মূলত সেখানে আটকে পড়েছেন। স্বাভাবিকভাবেই তারা চিন্তা করছেন কিভাবে যাবেন। আচ্ছা, চিকিৎসার জন্য এসছেন, আপনাদের ফেরার কথা কবে? আমাদের ফেরার কথা ছিল 3 তারিখে। 3 তারিখে তা টিকিটও পাচ্ছি না, ট্রেনেও টিকিট পাচ্ছি না, বাসেও টিকিট পাচ্ছি না, এয়ারেও টিকিট পাচ্ছি না। কারণ কালকে নাগাদ দেখা যায় কি হয়, সেই জন্য চিন্তা ভাবনাই করতেছি। আমাদেরও একই, আমরা একত্রে আসছি। 3 তারিখে যাওয়ার কথা ছিল, আমরা টিকিট পাই নাই। কালকে ফেরার কথা, দেখি কালকে টিকিট পেলে চলে যাবো। স্বাভাবিকভাবেই আপনারা যদি ফিরতে পারছেন না, আপনাদের চিন্তা হচ্ছে ওখানে যারা আপনাদের আত্মীয় পরিজন তারা কেমন আছেন। উল্টো দিক থেকে এটাও চিন্তা হচ্ছে যে ওখানে তারা কীভাবে যান, তারাও চিন্তা করছে। না, বাংচুর তো এলাকায় অনেক হয়েছে, অনেক বাংচুর হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, অনেক মানুষ আতঙ্কেই আছে। এখন আমরা আশা করতেছি সেনাবাহিনীর কাছে দেশ অর্পণ করে চলে আসছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন মনে হয় অনেকটা আর কি শান্তিপ্রিয় হবে। তারপর অনেক জায়গায় জ্বালাও পোড়াও হচ্ছে আর কি, শুনতে পারছি। কিন্তু বাড়ির লোকজন আছে, ভালো আছে, নিরাপদে আছে। তাহলে কবে ফিরবেন কিছু বুঝতে পারছেন? আজকেও তো চিন্তা করছেন দাঁড়িয়ে। হ্যাঁ, আজকেও আমরা চিন্তা করতেছি যে কবে যেতে পারি। যেদিন যেতে পারবো সেদিনই যাব। আজকেও তো বাসের সঙ্গে কথা বললেন, তো কি বললো? আগামীকাল ফিরতে? আগামীকাল ফিরতে পারছি না আমরা, কালকে ছাড়বে না। দেশের অবস্থা স্বাভাবিক না পর্যন্ত তারা যাবে না। কিন্তু কতদিন থাকবেন? কেন আমরা জানি যে কোনো মানুষ যখন অন্য জায়গায় আসে তার কাছে যে অর্থ সে সীমিত থাকে। হ্যাঁ, আমরা টাকা পয়সা আনতে পারতেছি না। আমাদের যে এটিএম ভোট কার্ড ছিল সেগুলো নেটওয়ার্কের জন্য ব্যবহার করতে পারছি না। ব্যাংকে ফোন দিছি, ওনারা বলতেছে নেটওয়ার্কের ঝামেলা, বাংলাদেশে ঝামেলা নেটওয়ার্কে, যেখানে আমরা ব্যাংক থেকে টাকা ওঠাতে পারছি না কার্ড দিয়ে। তো আমরা বিপর্যয়ে আছি। তাহলে এই এখন যেখানে অর্থ সংকটে দাঁড়িয়ে রয়েছেন, কিভাবে এটা মেটাবেন? এখন দেখি বিকাশের মাধ্যমে চেষ্টা করতেছি আর কি, বিকাশে আনা যায় কিনা এই আশ্বাস দিচ্ছে আর কি। বিকাশ এখানে নাম্বার দিচ্ছে, পরিস্থিতি কেউ থাকলে হয়তো বিকাশের মধ্যে আইনা সেটা আইনা খরচ করবো আর কি। স্বাভাবিকভাবেই বোধহয় দুশ্চিন্তা হচ্ছে যারা আছে সেখানে তাদের জন্য। না, অতটা না আর কি। তো এখন মোটামুটি সুস্থ আছে সকলে। মানে কি লাস্ট কথা হলো ফোনে বাড়ির লোকের সঙ্গে, তারা কি বললেন?
দোকানপাট সব বন্ধ। তারা কি বললেন? তারা বললো যে ওই এতক্ষণ সমস্যা ছিল, আর বাসা আমাদের বাজারে অনেক হয়েছে আর কি, ভাঙচুর হয়েছে, আমার দোকানপাটও বন্ধ আর কি বললেন তারা? তারা এখন দোকানপাট খুলতেছে না, অনেকে আতঙ্কে আছে আর কি। একেবারেই সুশোভন, তাদের মুখে অন্ততপক্ষে তাদের আতঙ্কের কথা আমরা শুনলাম। আমরা ছবিগুলো প্রতি মুহূর্তের যেখান থেকে যা যা দেখানো সম্ভব সবার আগে দেখাচ্ছি TV9 বাংলায়। একটা লাইন খুব মনে পড়ছে আমাদের দর্শক যারা এই মুহূর্তে হটস্পট দেখছেন তাদেরকে শোনাই। বাংলাদেশ বাংলাদেশ থেকো নাকো নীরব দর্শক, ধিক্কারে মুখর হও, হাত ধুয়ে এরাও নরক। এই লাইন লিখেছিলেন, এই মর্মস্পর্শী লাইন লিখেছিলেন অন্নদা শঙ্কর রায়। আর 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মৃত্যুর পর, তার হত্যার পর এই কথাগুলো লিখেছিলেন। আচ্ছা দেখুন, এই যে হাত ধুয়ে এরাও নরক, সেদিন যে কথা লিখেছিলেন অন্নদা শঙ্কর রায়, আজকে সত্যি বাংলাদেশ হাত ধুয়ে এই নরক এড়াতে পারছে? প্রশ্নটা রাখছি, তার উত্তরও খুঁজিয়ে আসুন। সরাসরি বাংলাদেশ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জুয়েল মজুমদার, তার থেকে পরিস্থিতি জানবো। জুয়েল সাহেব। জি, পরিস্থিতি আমি যদি জানাই তাহলে এখন অবস্থাটা এরকম যে যারা মানে খুব আনন্দে রাস্তায় নেমেছেন তারা তো আপনারা বারবারই দেখাচ্ছেন, গণভবনে ঢুকে পড়েছেন, সেখানে ভাঙচুর চালিয়েছে, থানাগুলোতে ভাঙচুর চালিয়েছে, বেশ কিছু টেলিভিশন স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে আমি যে টেলিভিশন স্টেশনটাতে কাজ করি সেই টেলিভিশন স্টেশনেও ভাঙচুর চালানো হয়েছে। এগুলো আসলে কে নিয়ন্ত্রণ করবে, এটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ, ঠিক আছে, একটা মানুষ একটা পক্ষ তো সমর্থন করেছে এই ছাত্র আন্দোলনের, যার কারণে আজকের এই অবস্থা এবং আজকে শেখ হাসিনার পদত্যাগ। কিন্তু এর পরে যে ঘটনাগুলো ঘটছে, এই জ্বালাও পোড়াও থেকে শুরু করে লুটপাট থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো খুবই দুঃখজনক এবং খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এবং যদিও সেনাপ্রধান সবাইকে আহ্বান জানিয়েছেন যেন কোনো রকম সংঘাতে না জড়ায়, সহিংসতা না জড়ায়, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কে শোনে কার কথা? এখন পর্যন্ত কেউ কারো কথা শুনছে বলে সেরকম দৃশ্যমান হচ্ছে না। যে যেখানে পারছে ঢুকে পড়ছে, যে যেখানে পারছে লুটপাট চালানোর চেষ্টা করছে। মানে আনন্দের সঙ্গে সঙ্গে, আনন্দের আতিশয্যের সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ছে চারিদিকে। কিন্তু একেবারে আনন্দের আতিশয্যের সঙ্গে যেন এই নিদারুণ কষ্টটা ভোগ করতে না হয় কাউকে কাউকে, এই আরতি তো সত্যিই আমাদের থাকবে। জুয়েল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ থেকে ছিলেন আমাদের সঙ্গে জুয়েল মজুমদার, এবং তিনি সেখানকার পরিস্থিতি তুলে ধরলেন যে সেখানে কি আনরেস্টটাই না চলছে আনন্দের নামে। কিন্তু এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে এই রাজ্যের অভিভাবক, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সকলকে সংযত থাকার বার্তা দিয়েছেন, কোনো প্ররোচনায় পা না দিতে বলেছেন তিনি। শুনুন একবার তার বক্তব্য। আপনাদের হাত জোর করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্ত থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখবো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবে করব। নয়াদিল্লির পাঞ্জারা রোড, ভাবছেন নিশ্চয়ই হঠাৎ করে নয়াদিল্লির পাঞ্জারা রোডের কথা আমি আজ এখন দাঁড়িয়ে কেন বলছি? কারণ সঙ্গত কারণ রয়েছে। কারণ আজ থেকে 5 দশক আগে 1975 সালে মুজিবর হত্যার পর তার কন্যা তিনি আত্মগোপন করেছিলেন ঠিক নয়াদিল্লিতেই, আর ঠিক নয়াদিল্লির এই পাঞ্জারা রোডে। সেখানে তখন তাকে প্রোটেকশন দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। আর দেখুন কি অদ্ভুত, আমরা বারবার বলি না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ঠিক তাই হচ্ছে, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। আর তাই তো মুজিব কন্যা শেখ হাসিনা তিনি আবারও এলেন এই দেশে, তিনি এলেন দিল্লিতে। দিল্লির ছবিটা কি ঠিক কি সরকার কি ভাবছে আপনাদেরকে জানাবো। একটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখি, বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইতিমধ্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন বিদেশমন্ত্রীর সঙ্গে। আরও ডিটেল আপডেট, লেটেস্ট আপডেট আপনাদের সামনে সবার আগে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, দেখো, এই মুহূর্তে আমি বাংলাদেশ হাই কমিশনের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি প্রথমেই এই জায়গার ছবিটা একটু আমি দেখাবো।
যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এই বাংলাদেশ হাই কমিশনের সামনে যে কাউন্টার দেখা যাচ্ছে, প্রত্যেক দিন সকাল থেকে এখানে লম্বা লাইন থাকে। যারা ভিসার জন্য আসেন তারা এখানে লম্বা লাইন দেন এবং এই জায়গাতে অর্থাৎ যে গেট এই মুহূর্তে দিল্লি পুলিশের ব্যারিকেড দিয়ে কার্যত নিশ্ছিদ্র দুর্গে পরিণত করে ফেলেছে দিল্লি পুলিশ, যেখানে এই মুহূর্তে সিআরপিএফের জওয়ানদের মোতায়েন করা হয়েছে, সেই জায়গাতে একাধিকবার আমাদের সাংবাদিকদের আমন্ত্রণ হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা ভারত বাংলাদেশ মৈত্রীর ছবি বা সেই মৈত্রীকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ করা হয়েছে। অর্থাৎ যে কথা আমি বলতে চাইছি, অবাধ বিচরণ ছিল ওই গেটের ওপারে। কিন্তু আজ যখন বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ, তখন কিন্তু এই বাংলাদেশ হাই কমিশনও কার্যত এক সীমান্ত, নিশ্ছিদ্র সীমান্তে পরিণত হয়েছে। যেটা গুরুত্বপূর্ণ, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই নয়াদিল্লির মাটিতে পা রাখেন তখন সব থেকে বেশি যুদ্ধকালীন তৎপরতা দেখা যায় এই হাই কমিশনের বুকে। কিন্তু আজকে আমরা সম্পূর্ণ অন্যরকম ছবি দেখছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এই নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন, হিন্ডন এয়ারপোর্টে তিনি এসে পৌঁছেছেন, কিন্তু এই হাই কমিশন সম্পূর্ণভাবে আজকে বলা যেতে পারে সব দিকে দরজা জানলা বন্ধ, সমস্ত গেট বন্ধ। কোনো আধিকারিক তারা সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, অর্থাৎ যেহেতু তিনি এই মুহূর্তে পদত্যাগ করেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কেউ কোনো প্রকাশ্য যোগাযোগ অন্তত কেউ এখনো পর্যন্ত করেননি, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে আমাদের দেশের কূটনৈতিক মহলে বা আমাদের দেশের একেবারে জ্যোতির্ময় আমাদেরও নজর থাক, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। 1971-এর অগস্ট মাস আপনাদেরকে বারবার মনে করাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আজকের এই অগস্টে দাঁড়িয়ে 1971-এর অগস্ট, হ্যাঁ আমি জানি অনেকেই রিলেট করতে পারছেন। সেই সময় বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ মুজিব হত্যার পর 1971 সালে লিখেছিলেন, অগস্ট ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। অগস্ট শোকের মাস, পাপমগ্ন, নির্মম, নিষ্ঠুর। কান্নায় এই পাপকে ধুয়ে দিতে হবে। আর সত্যি বোধহয় আজকে এদেশের মাটিতে দাঁড়িয়ে আমাদের কামনা এটাই যে সমস্ত পাপের মুক্তি ঘটুক, নেমে আসুক শান্তি। ভয়ের যে পরিবেশ বাংলাদেশে রয়েছে এই ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন। এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি ভয়ে, প্রাণ ভয়ে গিয়ে লুকোলেন শৌচালয়। কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি দীপঙ্কর দাস বলছিলেন যে স্থল বাণিজ্যে প্রভাব পড়তে পারে। আর দেখুন এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতির প্রাণ ভয়ে লুকোনোর ছবিটা। খুব সমস্যার মধ্যে আছি আমি। একটা ওয়াশরুমে মানে লুকাই আছি। আমাদের প্রতিষ্ঠান ভাঙচুর করতেছে, আগুন লাগিয়ে দিয়েছে সবকিছু, এবং আমার স্টাফদেরকে